যে মধ্যপ্রাচ্যের মার্কেটগুলো আমাদের মেজর মার্কেট, তো তারাই যুদ্ধে আক্রান্ত। সে ড্রাইভিং করতো, তার পেশাটা এখন বন্ধ হয়ে গেছে ড্রাইভিংটা। হোটেলে কাজ করতো, হোটেলের যেহেতু ট্যুরিস্ট কমে গেছে, বন্ধ হয়ে গেছে। যে কর্মী প্রায় 1,80,000 টাকার মতো দেশে টাকা পাঠাতো, সে মাসে 30,000 টাকা পাঠাতে পারছে না। কি করতে পারে সরকার? দেখেন, আমাদের ওয়েজ অ্যান্ড কল্যাণ বোর্ডে কোটি কোটি টাকা, তো ইমার্জেন্সি মিটআপের জন্য একদম লং প্ল্যান করে ফেলো। অনেকে তো এভরিডে কাজের উপরে ডিপেন্ড করে। সৌদি আরবে কিন্তু ফ্রি ভিসা নিয়ে কিন্তু মাইগ্রেন্ট কাজেই যাচ্ছে, ফ্রি ভিসা। তার অর্থ হচ্ছে যে কিছুটা ছুটা বল মতো। সৌদি আরব যেতে আমাদের কত টাকা লাগে? অফিসিয়াল যদি বলেন, বলবে 1,65,000 টাকা। সে 5 লাখ 6 লাখ এর নিচে সে যেতেই পারে না। প্রপার চ্যানেল, প্রপার জব, প্রপার সিকিউরিটি, সমস্ত মিলিয়ে এথিক্যাল রিক্রুটমেন্ট যদি আমরা বলি, তাহলে এই রেমিটেন্স 100% পৌঁছাবে। রাইট, ডাবল হয়ে যেতে পারে। প্রায় 31% যারা যায় তারা কোনো না কোনো ভাবে প্রতারণার শিকার। এর জন্য দায়ী কে? দুর্নীতির যে জায়গাগুলো, এটা কিন্তু একদম আমি ইন্ডিভিজুয়াল একজনকে দোষারোপ করতে পারবো না, পুরো সিস্টেমে ঢোকা। আসলে মানুষ আসলে ফার্স্ট, দেন আমার রেমিটেন্স। আমাদের এক একজনের লোন শোধ করতে প্রায় 1 বছর পার হয়ে যায়। এটা কেন যায়? এই যে সুদে টাকা ধার করে, জমি বিক্রি করে, খুব অল্প সময়ের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন ঘটাবে। তো আমরা দেখেছি যে মাইগ্রেন্ট ওয়ার্কার এখানে এসেও কিভাবে বড় বিজনেসম্যান হয়ে ওঠে এবং তারা কিভাবে অন্যদের কর্মসংস্থান তৈরি করে। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে আমাদের মাইগ্রেশন সেক্টর বা অভিবাসন, আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের পাঠানো রেমিটেন্সের উপরে কিন্তু বাংলাদেশ আসলে অনেকাংশে নির্ভরশীল। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট বা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সহজ কথায় যদি বলি যে ডলারের যে চাহিদাটা, আমরা তো প্রচুর ইম্পোর্ট করি, তো ডলারের চাহিদার কিন্তু বড় একটা অংশ আসলে এই মিট আপ করে যারা আমাদের প্রবাসীরা ফরেন কারেন্সি পাঠিয়ে থাকে। সো দর্শক, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্য এখন যুদ্ধে অস্থির। তেল এবং সব ধরনের জ্বালানির কিন্তু আসলে সারা পৃথিবী এফেক্টেড হচ্ছে। এর সাথে কিন্তু আসলে আমাদের এই যে যারা মাইগ্রেন্ট আছেন এবং কন্টিনিউ কিন্তু এটা তারা গিয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে, স্পেশালি মিডল ইস্টের জন্য। এটা প্রতি মাসে প্রতিদিনেই কিন্তু লোকজন আসলে এই বিদেশে কাজের ক্ষেত্রে কিন্তু গিয়ে থাকে। যেমন আমরা মার্চ মাসের যদি আমরা একটা ডেটা দেখি, যে মার্চের প্রথম 10 দিনে এবার মাত্র 20,000-এর মতো লোক কিন্তু বিএমইটি থেকে ছাড়পত্র নিয়েছে, যেটা গত বছরে একই সময়ে ছিল 46,000-এর উপরে। সো দর্শক, এই যে যুদ্ধের কারণেই কিন্তু আসলে এগুলো কমে যাচ্ছে। লোকজনের ভিসা আছে, টিকিট আছে, তারপরেও যেতে পারছে না, এবং সামনে আসলে অনেক অনিশ্চয়তা থাকবে যদি এই পরিস্থিতিটা আরও দীর্ঘদিন বিরাজ করে। সো দর্শক, আজকে আমরা আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে। মেরিনা সুলতানা আছেন আমাদের সাথে, প্রোগ্রাম ডিরেক্টর। রামরু আমরা জানি যে মাইগ্রেশন এবং রিফিউজি নিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে, গবেষণা করে থাকে, সচেতনতামূলক কাজ করে থাকে। তো আমরা দর্শক এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মেরিনা সুলতান, আপনাকে স্বাগতম টিভিএসে। থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। সো আপা, এই যে যেটা বলছিলাম যে আপনি ধরেন যে 2025 সালে বাংলাদেশ থেকে 11 লাখের উপরে লোকজন বিদেশে গিয়েছেন কাজের জন্য। তো এর মধ্যে আসলে 70%ই মিডল ইস্ট কেন্দ্রিক, পার্টিকুলারলি সৌদি আরব কেন্দ্রিক। তো এই যে যুদ্ধ পরিস্থিতি, আসলে এগুলোতে কি ধরনের প্রভাব পড়ছে বা সামনে আরও পড়তে পারে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা তো অবশ্যই আমরা জানি যে এই যে যুদ্ধের যে ডামাডোল শুরু হয়েছে, এটা আমাদের মতো দেশের জন্য খুবই অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমাদের পড়ার একটা জায়গা। আর অভিবাসন সেক্টরটা আপনি জানেন বাংলাদেশের জন্য একটা অন্যতম একটা সেক্টর। আবার অর্থনীতির লাইফলাইন বলা যেতে একদম, পারে। আমাদের বলি যে, আমরা সবসময় বলি যে অভিবাসীর ঘামের টাকা সচল রাখে দেশের চাকা। সো এই দেশের চাকাটা সচল রাখার যে অভিবাসী কথা যেটা বলছেন, অবশ্যই আমরা জানি যে মিডল ইস্ট, আপনি অলরেডি একটা কথা বলে যে মধ্যপ্রাচ্য হচ্ছে বিশেষ করে সৌদি আরব একটা অন্যতম দেশ যেখানে আমাদের এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মাইগ্রেন্ট ওয়ার্কার যাচ্ছে, এবং সেইখান থেকে আমাদের কিন্তু ম্যাক্সিমাম রেমিটেন্সটা আমাদের দেশে আসছে। এবং আর একটা জিনিস দেখেন যে আমাদের অভিবাসীদের একটা বড় অংশ থাকে হচ্ছে সেমি স্কিল, এবং আমরা অদক্ষ বলি না, লো স্কিল আমরা বলি না, কিন্তু আলটিমেটলি তাদের অদক্ষ কর্মী একটা যাওয়ার প্রবণতা। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য সত্যি সত্যি দুঃখজনক যে আমরা দীর্ঘদিন কিন্তু আমরা রেমিটেন্সটা গুনি,
হ্যাঁ হ্যাঁ, আমরা দীর্ঘদিন রেমিটেন্সের প্রসঙ্গ আসলে বলি যে হ্যাঁ, অভিবাসীদের জায়গাটা এরকম, তারা কি পরিমাণ দেশকে চাঙ্গা রাখছে অর্থনীতি দিয়ে। কিন্তু এই অভিবাসন সেক্টরটাকে একটা সিস্টেমেটিক রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট মধ্যে দিয়ে যে এটাকে সাস্টেনেবল করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। কেন যেন আমরা যেহেতু দীর্ঘদিন কাজ করি, আমরা মনে করি যে এই জায়গাগুলোতে আসলে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো এখনো কাটতে পারেনি। ধরেন কোভিডের সময় কিন্তু আমাদের একটা বড় লার্নিং ছিল, কিভাবে প্রায় 3 লাখ 4 লাখ মানুষ কিভাবে ব্যাক করেছে, ফোর্সলি মানে আরবিট্রারি রিটার্ন করেছে, তাদের স্যালারি পাওয়া যায়নি, বহুজন ওখানে বহু কষ্টের মধ্যে থেকেছে, যারা ব্যাক করেছে তারা যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, কাজ ছিল না, এরকম নানান রকমের ওই পরিবারগুলো কত ধরনের কষ্টে কেটেছে সেটা যারা কেটেছে আমরা যতটুকু বুঝি তাদের চাইতে হয়তো সামান্য বুঝতে পারি না। কিন্তু ওখানে ওই সময় আমাদের একটা বড় জায়গা ছিল যে কোনো ক্রাইসিস, সেটা এরকম কোভিডের মতো একটা করোনা ভাইরাসের মতো হতে পারে, যুদ্ধ বিধ্বস্ত হতে পারে, কারণ এর আগেও কিন্তু লিবিয়াতে যুদ্ধ হয়েছে, নানান জায়গায় যুদ্ধ হয়েছে। সো এখানেও দেখেন যে যুদ্ধ ঘটাটা কিন্তু এটা অস্বাভাবিক ব্যাপার না। পৃথিবীতে এত রকম দেশ আছে, এত ধরনের মত পার্থক্য রয়েছে, কিন্তু আমাদের জন্য যেন একেবারে সৌদি আরবের বাইরে আমরা কিন্তু বড় কোনো মার্কেট এখনো তৈরি করতে পারিনি। তার একটা বড় কারণ আমরা দক্ষতার দিকে ঝুঁকছি না যতটা হওয়া দরকার। আমাদের যে পরিমাণ পপুলেশন, আমাদের যেখানে 50%-এর প্রায় 9 কোটির উপরে হচ্ছে ইয়াং জেনারেশন, তাহলে তাদের কর্মসংস্থান কিন্তু দেশে করতে পারছি না। আমরা যতই বলি যে এন্টারপ্রেনার ডেভেলপ, উদ্যোক্তা তৈরিটা কিন্তু এত সহজ না। আমার যদি মার্কেট যদি তৈরি করতে না পারি, সেটা তো আমরা বলছি বছরের পর বছর হচ্ছে না। হ্যাঁ, এবং দেখেন যে ভালো করে যদি ভাবেন অনেক ট্রেনিং সেন্টার, কিন্তু ইন্টারন্যাশনাল মানের দক্ষতা নিয়ে যদি থাকতো, আমার কর্মীর মার্কেটে কোনো অভাব ঘটতো না। কেন সৌদি আরবে বেশিরভাগই আমার হচ্ছে আধা দক্ষ এবং দক্ষ কর্মী। সো আপনি যেটা বললেন যে হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই যে যুদ্ধের ধরুন যে আপনারা তো খোঁজ খবর রাখেন, এখন যে আমাদের এই যে মধ্যপ্রাচ্যের মার্কেটগুলো আমাদের মেজর মার্কেট, তো তারাই যুদ্ধে আক্রান্ত প্রতিটা দেশই। তো এখানে আসলে আপনারা তো খোঁজ খবর রেখে থাকেন যে এটা আসলে আপনার সামনে মানে অনেকে যেতে পারছে না, বা যারা ওখানে আছে তারা কি ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি এই যুদ্ধের পরিস্থিতির বিষয়টা আমরা বেশ কিছু কেস আমরা এর মধ্যে দেখেছি, মানে কালেক্ট করেছি কেস স্টোরি, যে আসলে কি দাঁড়াচ্ছে। ফ্যামিলিগুলো মেজরলি আমরা একটা টাঙ্গাইলে আমাদের ফিল্ড আছে, সেখানে একটা ডেড বডি আমরা আনার জন্য চেষ্টা করছি, মারা গেছে যুদ্ধের ইয়েতে। কোন দেশে? সৌদি আরবে। আচ্ছা আচ্ছা। সো এখানে যেটা হলো যে ফ্যামিলির সাথে মাইগ্রেন্ট ওয়ার্কের যে কথোপকথন, সেটা ভয়ঙ্কর কঠিন পর্যায়ে। তার যে সে দেখছে তার থেকে 10 মিনিটের দূরত্বে কিভাবে বোমা শেল পড়েছে, সে কিভাবে নিজেকে বেঁচে ফিরেছে, কিভাবে সে ড্রাইভিং করতো, তার পেশাটা এখন বন্ধ হয়ে গেছে ড্রাইভিংটা, হোটেলে কাজ করতো, হোটেলের যেহেতু ট্যুরিস্ট কমে গেছে, বন্ধ হয়ে গেছে, যে কর্মী প্রায় 1,80,000 টাকা মতো দেশে টাকা পাঠাতো, সে মাসে 30,000 টাকাও পাঠাতে পারছে না। এরকম নানাবিধ কেস কিন্তু আমরা আসলে পাচ্ছি। আবার যাওয়ার ক্ষেত্রেও তাই, ভিসার মেয়াদ চলে যাচ্ছে, সো ভিসা চলে যাচ্ছে কারণ সে যেতে পারছে না। সো এটা কিন্তু একদম খুব স্বাভাবিক যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের ওয়ার্কাররা প্রথম এফেক্টেড হবে। আচ্ছা আচ্ছা। কারণ এবং অনেকে তো এভরিডে কাজের উপরে ডিপেন্ড করে, মানে ডেইলি তাদের ইনকাম। আমাদের ফ্রি ভিসা একটা বড় পার্ট। যদি ফ্রি ভিসা বলি, এটা কোনো মানে লজিক্যাল কোনো জায়গা নেই, এটা কোনো রেগুলার কোনো পার্ট না। ফ্রি ভিসা বলে কোনো ভিসা নাই, এটা আমরা সবসময় বলি। কিন্তু সৌদি আরবে কিন্তু ফ্রি ভিসা নিয়ে কিন্তু মাইগ্রেন্ট কাজেই যাচ্ছে। ফ্রি ভিসা তার অর্থ হচ্ছে যে কিছুটা ছুটাবার মতো। আচ্ছা আচ্ছা। তার পার্টিকুলার কাজ নিয়ে সে যায়নি, তাকে বলা হয়েছে তুমি এই ভিসা নিয়ে আসো, 3 মাসের পর তোমাকে আকামা দেওয়া হবে। এরপর আকামা সে পাচ্ছে না, এবং তখন সে র্যান্ডামলি আজকে হয়তো কিছু কাজ করে তার পেটটা চালালো, কালকে হয়তো কিছু কাজ করে 10 টাকা জমালো। এরকম করেও কিন্তু সৌদি আরবে আমাদের হিউজ কেস রয়েছে। তো আমরা যখন এই সিস্টেমটাকেই আমরা মানে গুছাতে পারি নাই, তারপর যখন এবং একজন বলছে যে ফ্যামিলি বলছে তুমি আসলে 5 লাখ টাকা যে লোন করছো, সে লোন শোধ করবা কি করে। মানে এখানে ব্যাপারটা কিন্তু ওয়ান পার্টের না, কিন্তু যারা আমরা এই প্রসেসের মধ্যে থাকছে, যে ইনস্টিটিউশনগুলোর এর মধ্যে কাজ করছে, আমরা এখনো পর্যন্ত কিন্তু মাইগ্রেশন কস্টটাকে রিয়েল অর্থে কস্ট কমাতে পারিনি।
আপনি যদি লিগালি আপনি যদি চিন্তা করেন সৌদি আরব যেতে আমাদের কত টাকা লাগে? অফিসিয়াল যদি বলেন বলবে 1,65,000 টাকা, এটা অফিসিয়াল রুলস। কিন্তু একজন কর্মী কোনোভাবেই 1,65,000 যায় না, সে 5 লাখ 6 লাখ এর নিচে সে যেতেই পারে না। যে ফ্রি ভিসাতেও হ্যাঁ যে কোনো, এই টাকাগুলো কারা পাচ্ছে, কারা নিচ্ছে? এটাই তো বড় একটা প্রশ্ন। আমি যে বললাম যে এই যে অভিবাসন সেক্টরে যে রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টটা, রিক্রুটমেন্ট প্রসেসের যে ম্যানেজমেন্টটা, সেই জায়গায় তো আমাদের বড় ধরনের একটা গ্যাপ রয়েছে। হ্যাঁ, দেখবেন যে প্রসেসটা ট্রান্সপারেন্ট না। কিন্তু আপনি যদি বসেন কথা বলেন তখন বলবেন হ্যাঁ নিশ্চয়ই ট্রান্সপারেন্ট, আমার এই এতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে মাইগ্রেন্ট আসে, আমার রেজিস্ট্রেশন করতে হয়, আমাকে ফিঙ্গারপ্রিন্ট করতে হয়, আমাকে স্মার্ট কার্ড ছাড়া সে যেতে পারে না। হ্যাঁ, কিন্তু একটা তারপর ম্যান্ডেটরি তাকে বিএমইটি ট্রেনিং নিতে হয়। কিন্তু যে কাজে সে যাচ্ছে, যে ভিসা নিয়ে যাচ্ছে, যে মেডিকেল রিপোর্টটা নিয়ে যাচ্ছে, সেই কাজগুলোর মধ্যে কতগুলো ফলস ঘটে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আসলে আমরা এখনো লিগারি প্রসেসের জায়গায় যেতে পারবো না। এটা দেখার কার দায়িত্ব? এই যে ধরেন বাইরা একটা পার্ট, বড় রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশন বাইরা, সো 2300-র উপরে হচ্ছে এজেন্সি, 2700-র মতো এখন এজেন্সি। এই যে এজেন্সিগুলো দেখবেন 2700 এজেন্সি তার লোক পাঠাতে পারে না, তাহলে সাব হয়ে 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 অনেকে সাপোর্ট করছে। তাহলে এদের ট্রান্সপারেন্সিটা কিভাবে কে দেখছে? মনিটরিং এর জায়গায় অবশ্যই বিএমইটির এখানে পার্ট রয়েছে, কিন্তু আমরা যে পরিমাণ কেস পাই, যে পরিমাণ ফ্রডুলেন্স ঘটে, এক মেডিকেল পেতেই দেখবেন যে মানে ফলস মেডিকেল হয়। আমি একটা কেস বলি, সেটা হচ্ছে আপনি জানেন উইমেন কখনো প্রেগনেন্ট উইমেন কিন্তু কাজ করতে যেতে পারবে না। সো একজন উইমেন ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে যাবে, তো তাকে দুবার করে তার মেডিকেল নেগেটিভ আসছে। সো এখানে মিডলম্যান কাজ করে ন্যাচারালি, মিডলম্যান কিন্তু আলটিমেটলি এজেন্সিকে সাপোর্ট করছে। সো মিডলম্যানকে যখন হয়নি, মিডলম্যান বলছে কোনো অসুবিধা নাই, তুমি মানে ভেবো না, মেডিকেল রিপোর্ট তোমার পজিটিভ আসবে। ওই মেয়ে কিন্তু জানে না তার কি প্রবলেম। হ্যাঁ, তার কাজ দরকার, সে আর কিছুই জানে না, সিস্টেম তো জানে না, সিস্টেম জানার দরকারও নাই, কারণ তাদের এইভাবে আশ্বাসই দেওয়া হয় তুমি এত কিছু ভাইবো না, তো তোমার জন্য আমি আছি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, তো ও থার্ড টাইমে তার মেডিকেল ভিসাটা সে পজিটিভ করে নিয়ে আসে। হ্যাঁ, এবার বলেন তো পজিটিভটা কেমনে হলো? সে যদি প্রেগন্যান্ট হয় এবং সে বিদেশে চলে যায়, ওখানে যেহেতু তাকে প্রচুর কাজ করতে হয়েছে, তা সে ভয়াবহ রকম অসুস্থ হয়ে পড়ে এবং তার ব্লিডিং এই পর্যায়ে যায় যে সে জীবন মরণ সংকটে পড়ে যায়। এক পর্যায়ে তাকে ফিরিয়ে দেয় এবং দেশে আসার পরে সে প্রায় পঙ্গুর মতো হয়ে যায় ওই মহিলা। আমরা তাকে অনেক ধরনের সাপোর্ট করার চেষ্টা করেছি। পরে আমরা দেখলাম সে এই কথাটা সবার সাথে বলেনি, আমি নিজে কেসটাকে ডিল করি এবং আমি দেখলাম যে আসলে যে মেডিকেল টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্টটাই তার ফলস ছিল। আচ্ছা, কিন্তু এটা নিয়ে কিন্তু আপনাকে জবাবদিহিতার জায়গায় কিন্তু কোনো মেডিকেল সেন্টারে কোনো কেস পড়েছে কিনা জানি না। যখন সে ফিরে আসছে, আমরা হয়তো কেসগুলো বিএমটিতে দিচ্ছি যে তার এরকম অবস্থায় সে পড়েছে, তার হেলথ কন্ডিশন এরকম হয়েছিল, 6 মাসের মধ্যে ব্যাক করলে সে একটা ইন্স্যুরেন্স কাভারেজ পাচ্ছে, তার চাইতে ব্যাক করলে তারও একটা মানে কাভারেজ পাচ্ছে। এগুলো ধরেন প্রসেস করে আমরা যাচ্ছি, কিন্তু যদি যাওয়ার প্রক্রিয়া থেকে এই ট্রাবলটাকে যদি মিনিমাইজ আমরা না করতে পারি, আমাদের এই যে বিদেশে যাওয়ার পর যে অসুবিধাগুলো, সেটা কিন্তু অনেক বেশি। আসলে এটা আমাদের অনেক আশাব্যঞ্জক জায়গা থেকেও কিন্তু আমরা অনেক লুজার হই। যেরকম যে পরিমাণ রেমিটেন্স এখন দেখি, 100% যদি এটাকে আমরা মনে করি যে প্রপার চ্যানেল, প্রপার জব, প্রপার সিকিউরিটি, সমস্ত মিলে এথিক্যাল রিক্রুটমেন্ট যদি আমরা বলি, তাহলে এই রেমিটেন্স 100% পৌঁছাবে। রাইট, ডাবল হয়ে যেতে পারে। কিন্তু আমরা এটা পাই না। আমাদের একটা রিসার্চের আমরা থেকে আমরা দেখেছি যে প্রায় 31% যারা যায় তারা কোনো না কোনোভাবে প্রতারণার শিকার, এবং তার মধ্যে দেখবেন যে গেছে জব পায়নি, গেছে চাকরি পেয়েছে বেতন নাই, বেতন পেয়েছে যে জবে যাওয়ার কথা সেই জব তার নাই, এবং মাসের পর মাস সে জবলেস হয়ে বসে আছে। এবং এই মিডল ইস্ট কেন্দ্রিক এটা কিন্তু আমাদের রয়েছে। কিন্তু যেহেতু আপনি জানেন বাংলাদেশে বহুজন থাকে মিডল ইস্টে, আত্মীয় স্বজন এরা এত মানুষকে সাপোর্ট করতে পারে, চিন্তাই করা যায় না। মানে এখনো যে আমাদের গ্রামের পরিবেশে মানুষ যে মানুষের পাশে আছে, এটা এদের সহমর্মিতা দেখে আমার কাছে খুবই এটা মনে হয়। ইভেন আরেকটা এক্সাম্পল দিই যে অনেক ভালনারেবল উমেন ফিরে আসে।
আমি এরকম আমাদের একটা শেল্টার হোমে আমরা এগুলোকে সাপোর্ট করতাম, একটা দীর্ঘ সময় আমরা এটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, খুব এক্সট্রিম লেভেলের ট্রাবল এর কেসও আমরা পেয়েছি। তার ফ্যামিলি মেম্বারের দেখেছি যে তারা কতটা সোসাইটাল আসপেক্ট না থাকলে তারা কতটা সাপোর্টিভ। আচ্ছা, যদি স্টিগমাটাইজ যেহেতু করে, সুতরাং স্টিগমার জায়গা যদি সোসাইটি তাকে যদি স্টিগমাটাইজ না করে ফেলতো, তারা আসলে আগলে রেখে ওই সাপোর্টটা তাকে দেওয়ার মতো মানসিকতা এখনো আমাদের ফ্যামিলিগুলোতে রয়েছে। এই যে টোটাল যে আপনি মাইগ্রেশন, আপনি ধরেন যে এটা যদি একটা ইকোসিস্টেম ধরি, আপনার এটা রিক্রুটমেন্ট থেকে শুরু করে এটা যাওয়া পর্যন্ত, যেটা এথিক্যাল রিক্রুটমেন্ট আপনি বললেন, তো এটা তো সৌদি আরবে তো এই প্রচুর ইন্ডিয়ানস বা পাকিস্তানি এরাও অনেক কাজ করে, শ্রীলঙ্কান, নেপালিজ, তো তাদের দেশে তো এই ধরনের কমপ্লেন আমরা শুনি না যে আপনি যে প্রতারণা বাংলাদেশে হয় বেশি টাকা নেওয়া থেকে শুরু করে তারপরে তার যে কাজে যাওয়ার কথা সেটা পায় না, বেতন পায় না, আপনি যে পয়েন্টসগুলো বললেন, সো এটা বাংলাদেশেই কি আসলে কেন ঘটে, এর জন্য দায়ী কে? আমাদের এখানে দেখবেন অন্যান্য দেশের চাইতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এজেন্সির সংখ্যা অনেক বেশি, সুতরাং একটা সিস্টেমে বড় পরিসরের এজেন্সি কিন্তু তাদের কাজ এবং তাদের সার্ভিস এবং তাদের দায়িত্বের ব্যাপারগুলো অফিসিয়ালি থাকলেও এগুলোকে ট্রান্সফার করার সুযোগ কই? বিএমইটিতে আপনার যে ধরেন 10 লাখ 11 লাখ মানুষ যদি প্রতি বছর যায় এবং তার যদি আমি মনে করি যে 26% যদি ব্যাক করে, তার একটা ফুল ম্যানেজমেন্ট, এরপর যদি আপনি 2700-2800 এজেন্সি ভাবেন তার ম্যানেজমেন্ট, তারপর পলিসি রিলেটেড নানান রকম ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো ধরে আসলে বিএমইটি এখনকার যে কলেবর সেটা যথেষ্ট কিনা, এটাকে সত্যি একটা ট্রান্সপারেন্সি আনার জন্য যে ধরনের স্ট্রাকচারাল, ওখানে কিন্তু স্ট্রাকচারের পুরো আছে, ওটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট হয়ে যাওয়ার কথা অনেক আগে থেকেই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা এটা ডিপার্টমেন্ট হতে দেখছি না, যেটা হওয়া দরকার। কারণ এটা মন্ত্রণালয়ের আন্ডারে এটা একটা উইং হিসেবে কাজ করছে, কিন্তু বিএমইটির যে কলেবর এটাতে কমপ্লিটলি একটা অধিদপ্তরের আন্ডারে আনা উচিত, কিন্তু সেটা আমরা বহুদিন থেকে অধিদপ্তরের কথা শুনছি, কিন্তু অধিদপ্তর কিন্তু হচ্ছে না। কারণ আপনি জানেন অধিদপ্তরের সাথে সাথে এইটার তখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে যাবে আরো, এবং এরা মোর মাইগ্রেন্টের এই জায়গাগুলোকে সেটেল করতে পারবে বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস। না হলে তো 11 লাখ কেন, এটা 15 লাখের যে পৌঁছল আমাদের কোনো লাভ নেই। অনেক সময় অধিদপ্তর হলেই যে আপনি এটা ঠিক হবে আমি জানি না সেটা বলা যায় কিনা, বিকজ এটা তো যারা কাজ করবে তাদের মাইন্ডসেটের ব্যাপার। নিশ্চয়ই। আর একটা অসুবিধা আমরা যেটা মনে করি যে অন্যান্য সেক্টরের চাইতে এখানকার এই মাইগ্রেশন সেক্টরের চ্যালেঞ্জ হচ্ছে এখানে অনেক টাকা। আচ্ছা, একটা মানুষ আমি নিচ্ছি, ওর টাকাটা কিভাবে ম্যানেজ করছে আমি যতটুকু না দেখছি, তার চেয়ে ওর কাছ থেকে আমার 1,65,000 বাইরে 5 লাখ টাকা নিতে হবে, আমার টার্গেট এটা। এবং এই দুর্নীতির যে জায়গাগুলো, এটা কিন্তু একদম আমি ইন্ডিভিজুয়াল একজনকে দোষারোপ করতে পারবো না, পুরো সিস্টেমে ঢোকা। আচ্ছা, হ্যাঁ, সো ওই যে ফলস মেডিকেল রিপোর্টও তো এগুলোর পার্ট, সিস্টেম, এটা তো ইনস্টিটিউশন। আমি ধরলাম দালাল এখানে একটা পার্ট, এজেন্সি যদি একটা পার্ট হয় তাহলে ইনস্টিটিউশন আর একটা পার্ট, নাহলে ফলস মেডিকেলটা কি করে পেলো? সেম আমি দেখাচ্ছি ফ্রি ভিসা তো হয় না, ফ্রি ভিসা দিয়ে তো সে কাজ আসলে পাবে না, সে তো জব নিয়ে যাচ্ছে না। তাহলে তুমি এই ফ্রি ভিসাটা আমার কাছে পপুলার করা হচ্ছে না কেন? কে পপুলার করছে? আমার কি ইনস্টিটিউশন জানছে না যে এই জিনিসগুলো হচ্ছে? তখন দেখা যাচ্ছে অনেক বেশি। এখানে কি এমবাসি, তো সৌদি এমবাসি বাংলাদেশে তারাও তো ভিসাটা দিচ্ছে, হ্যাঁ, তো এইভাবে সে ফ্রি ভিসায় আসলে কাজ পাবে না, তো তারপরে এই ধরনের ভিসা সৌদি এমবাসি কেন দিচ্ছে? আমি এই জায়গাটাই হচ্ছে আমাদের, আমি যদি মনে করি যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে কোলাবোরেশনের জায়গাটায়, সেখানে এমবাসি মাইগ্রেন্ট ওয়ার্কারের জায়গায় তো আরো অনেক রেসপন্সিবল হওয়ার কথা। আপনি বলেন যে সেই জায়গাটায় আসলে কতটুকু রেসপন্সিবল রোল আমরা দেখছি। রাশিয়াতে যখন মানুষ, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যখন মানুষ আমাদের বাঙালিরা যাচ্ছে এবং দুবাই হয়ে যাচ্ছে, অন্যান্য মিডল ইস্ট কান্ট্রি হয়ে যাচ্ছে, এবং তারা সরাসরি যুদ্ধে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এখানে তাদের মতামতের কোনো ইস্যু নাই, কিন্তু টোটাল ব্যাপারগুলো কি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইখতিয়ারে না? ইখতিয়ারে তো। প্লাস আমরা যখন কিছু কেস নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা গেছি, কাউকে মানে মিসিং কেস এবং মারা গেছে, সেগুলোও কিন্তু আমি দেখিনি যে উইদিন ওই এফোর্টটাকে আমি বের করতে পারিনি, কারণ মাইগ্রেন্ট ওয়ার্কারের কাছে আমি সাপোর্টটা প্রপারলি পৌঁছাতে পারিনি। সুতরাং এই জায়গাগুলো আমি যেটা বললাম, ইনস্টিটিউশনাল গ্যাপগুলো তো যদি আমি না বুঝি যে আমার রেমিটেন্স মানে আসলে মানুষ আসলে ফার্স্ট,
দেন আমার রেমিটেন্স। মানুষ যদি আমি প্রপারলি গুছিয়ে যেতে পারে, ইনস্টিটিউশনাল কাঠামো যদি আমাকে ওখানে ওয়ার্ক করে, আমার রেমিটেন্স, আমি এই সামান্য রেমিটেন্স নিয়ে আমি আসলে খুশি থাকবো না। বরং আপনি যদি পাশাপাশি চিন্তা করুন অন্য কান্ট্রি, তাদের যে আমাদের এক একজনের লোন শোধ করতে প্রায় 1 বছর পার হয়ে যায়। আচ্ছা, মানে ওর যাওয়ার সময় যে লোনটা করে যায় সেটা শোধ করতে তার 1 বছরের রেমিটেন্সটা দেখে, রেমিটেন্সটা ব্যাংকে আসছে জন্য আমরা ভাবছি, কিন্তু আমি কি ওই মানুষের পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি? যে ফ্যামিলিটা এত টাকা নিয়ে চলে গেল, ও কিন্তু লোন করেছে, আত্মীয় দিয়েছে, সুদে টাকা নিয়েছে, এরপর যে আসার পর কি দাঁড়ালো? ও টাকাটা হয়তো যে আয় করেছে ব্যাংকে পাঠাচ্ছে জন্য আমি ভাবছি যে আমার রেমিটেন্স আসলো, কিন্তু ওই পরিবারটার পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমরা কতটুকু দেখতে পাচ্ছি? সেটা খুবই, এটা না দেখলে আমার সবসময় মনে হচ্ছে আমার ব্যাংক হচ্ছে কারণ লোক যাচ্ছে, কিন্তু লোক যে আমি কয়েক মাস পর যে ফিরে আসছে তার ডাটাটা কেন আমি শো করছি না তাহলে? ইয়েস। তো আমি আরেকটা জায়গায় একটু বলতে চাই, যুদ্ধের ওই জায়গাটা একটু বলতে চাই যে আরো রিস্ক যেখানে রয়েছে। ধরেন যদি সিচুয়েশন আরো খারাপ হয়, আপনি জানেন যে রিপ্যাট্রিয়েশনের অবস্থাটা কি করুণ হয়। এখন যারা আসতে চাচ্ছে তারাও প্রপারলি আসতে পারছে না অনেকে। যদি এটার সিচুয়েশন ভয়াবহ হয় তখন রিপ্যাট্রিয়েশনের ওই জায়গাটায়, এর আগে দেখেছেন লিবিয়া যুদ্ধের সময় দেখেছেন যে মানুষ লট হয়ে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসে, এবং কোনো জায়গায় ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু যুদ্ধক্ষেত্রে ওখানে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। তাহলে অল্টারনেটিভ প্ল্যানটা কি? আমি এর মধ্যে এক জায়গায় বললাম যে বাংলাদেশ, আমাদের গভর্নমেন্টের সরকারে এখন ইমিডিয়েট, আমি জানি না তারা করছেন কিনা, সেন্ডিং যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশের মতো অন্যান্য যে সেন্ডিং কান্ট্রিগুলো, তারা আসলে কি ভাবছে, কি ধরনের পদক্ষেপ দ্রুত নিচ্ছে, কোনটা শর্ট টার্ম মিড টার্ম প্ল্যান করছে, সেগুলো ইমিডিয়েট দেখা উচিত, তাদের সাথে বসা উচিত। সৌদি আরবে আমাদের সর্বোচ্চ সংখ্যা কর্মী, তাহলে সৌদি আরবে আমি কতজন লোক এক্সট্রা পাঠাচ্ছি এই ট্রাভেলটাকে ম্যানেজ করার জন্য? আদৌ কি আমি পাঠিয়েছি? আমি শুধু হটলাইন নাম্বারটা দেখেছি, কয়েকজনের নাম সহ হটলাইন নাম্বার, কোনো প্রবলেম হলে সেখানে জানানো এসে, কিন্তু যে ক্যাপাসিটি এখন রয়েছে সেটা কি এত মানুষের সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা? সৌদি আরবে আমাদের এম্বাসির বাইরে একটা কনসুলেট আছে, তো সৌদি আরবে যেখানে 30-40 লাখ বাংলাদেশি কাজ করে, সো দ্যাট ইজ নট এনাফ। এটা অনেকে এই সার্ভিসটা তো পেয়ে থাকে না। এই কোশ্চেনটাই আপনার করছিলাম যে এই যে যুদ্ধ পরিস্থিতি সব কিছু নিয়ে আমাদের যে বিদেশে এই মিশনগুলো, এম্বাসিগুলো, তারা কি আসলে যথেষ্ট রকমের কাজ করছে? অন্যান্য দেশ, অনেক দেশ তো তাদের আসলে এমার্জেন্সির লোকজনরাও তারা কিভাবে নিয়ে নিবে সেগুলোও তারা ভাবছে। আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি আসলে এখনো জানি না। আমি দেখেছি হটলাইন একটা নাম্বারের একটা সার্কুলার আছে, ওয়েজার্নাস ওয়েলফেয়ার বোর্ড রিইন্টিগ্রেশনের কথাটা বলেছে, কিন্তু একটা মানুষ এরকম যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে যদি এই ট্রাভেলের মধ্যে দিয়ে সে যে ফিরবে, তার ফিজিক্যাল মেন্টাল কোনোটাই আসলে ঠিক জায়গায় থাকবে না, এবং ইকোনমিক আছে, সে একদম জবের জন্য যে ওখানে কাজ করবে, একটা তার একটা প্ল্যান থাকে 3 বছরের মধ্যে এটা করে আমি একটু সেটেল হব। এই টোটাল যখন যদি তার লাইফে এরকম ভাঙাচোরা অবস্থা তৈরি হয়, তাকে আমি সরাসরি ডেকে এনে যদি বলি আমি তোমাকে রিইন্টিগ্রেশনের জন্য 50,000 টাকা দেবো, আসলে কি এটা ওয়ার্ক করে না, কখনোই করে না। সুতরাং তাকে কোন মেকানিজমের মধ্যে দিয়ে তাকে আসলে সঠিক টাইমে ওখান থেকে নিয়ে আসা, তার জবটা যে আসলে সেফ থাকছে, সিকিউর থাকছে, তার একটা সিস্টেম, ওই দেশের সাথে কথা বলা। বিশেষ করে বড় বড় কোম্পানিগুলো, এর আগে আমরা দেখেছি লিবিয়া থেকে যারা এসেছিল অনেককে তারা কিন্তু আবার ডেকে নিয়েছে। তাহলে ওই কোম্পানিগুলোর সাথে কথা বলা, যে ইভেন করোনার সময় কোম্পানি থেকে ডেকে কিন্তু তাদের নিয়ে এসছে, তারা কিন্তু বলেছে তুমি চলে আসো। এবং ওই কোম্পানিগুলোর সাথে কথা বলবে কে? আমাদের এম্বাসি, আমাদের কনসুলার, এবং স্পেশাল একটা গ্রুপ কথা বলবে। কারণ আমার এই যে মানে একটা ম্যাক্সিমাম মানুষের যে কর্মসংস্থানের জায়গা, সেটা নিশ্চয়ই হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, কোনো না কোনো ফর্মে এটা ওয়ার্ক করবে। আবার 100% লোক নিশ্চয়ই ব্যাকও করবে না, কোনো না কোনো ফর্মে এটা ওয়ার্ক করবে। তাহলে টোটাল চিত্রটাকে আমার কাছে তো একদম, আমি মনে হচ্ছে ডে লং ওয়ার্কশপ করে আসলে এটা ডিজাইন করে ফেলা উচিত। এটা জাস্ট একটা ঘটনা ঘটলো আর আমি একটা ঝট করে একটা সিদ্ধান্ত নিলাম, ব্যাপারটা কিন্তু তা না। আপনি দেখেন একটা ছোট্ট একটা প্রতিষ্ঠানও তার 5 বছরের প্ল্যান করে ওইটাকে গুছায়। তাহলে আমার এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে মিট আপের জন্য আমার প্ল্যানটা, যেখান থেকে আমরা গত বছরে ধরেন $32 বিলিয়ন রেমিটেন্স পেয়েছি, তো এই সেক্টর নিয়ে কি কোনো প্ল্যান থাকবে না লং টার্ম? এই যে বিকল্প বাজার খোঁজা, মিডল ইস্ট, সৌদি আরবে আপনি জানেন যে এমনিতেও কমে যেতে পারে, কারণ ওখানে স্কিল এবং সার্টিফিকেশন এই ব্যাপারগুলোই তারা এখন সিরিয়াস হয়েছে, অলরেডি সেটার প্রভাব পড়ছে।
তো আসলে তাহলে এই যে সৌদি আরবে লক্ষ লক্ষ লোক যায়, তারা কোথায় যাবে, কি করবে? বাংলাদেশে তো এই যে ধরেন 5 থেকে 7 লাখ 10 লাখ টাকা খরচ করে এরা যায়, এরা কেন যায়? এই যে সুদে টাকা ধার করে, জমি বিক্রি করে, সব কিছু করে যায়, গিয়ে ওখানে গিয়ে কষ্ট করে, এটা কেন করে? আপনাদের কোনো গবেষণায় এই ধরনের বিষয়ে? নিশ্চয়ই, ওটা একটা বেসিক কোশ্চেন থাকে যে আসলে যেতে চাচ্ছে কেন। তার একটা বড় কারণই দেখবেন যারা যায় তাদের একটা বড় দুর্বলতা জায়গা থাকে যে তারা এডুকেশন সেভাবে থাকে না, তাদের খুব স্বল্প লেখাপড়া করা, কেউ লেখাপড়া জানেও না। আর একটা ইস্যু থাকে যে খুব অল্প সময়ের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন ঘটাবে। হ্যাঁ, এই স্বপ্নটাই দেখে তারা। প্লাস দেখবেন যে এখানে এবং ডিগনিটি অফ লেবার, বাংলাদেশে একজন ড্রাইভারকে যেভাবে দেখবে, সে হাজার ভালো আয় করলেও দেখবেন বহু ড্রাইভার ভালো আয় করে, কিন্তু বাংলাদেশের যদি বলি ডিগনিটি অফ লেবারের ব্যাপারে বলবো কি করে ছেলে, ও ড্রাইভার, তার মানে আপনি কিন্তু সোসাইটিতে একটা লোয়ার পজিশন আসলে নিচ্ছেন। যখন একটা বিদেশে থাকে দ্বিতীয়বার প্রশ্ন করে না যে ও কি লেবার না ও কি, অন্তত যে সোসাইটি থেকে যাচ্ছে তাদের একটা বড় জায়গা থেকে ছেলে বিদেশে থাকে। হ্যাঁ, তো জানে যে আর যাই হোক টাকা পয়সা হবে অথবা টাকা পয়সা আছে, তখন কিন্তু তার ওই কি কাজ করে, 5 ঘন্টা কাজ করে না 18 ঘন্টা কাজ করে, রাতে ঘুমায় না না খেয়ে টাকা পাঠায় দেশে, এত কিছু তারা আর জানতে চায় না। এবং অদ্ভুত ব্যাপার জানেন, মাইগ্রেন্ট ওয়ার্কাররাও না এই কথাগুলো আর তার পরিবারের সাথে সেভাবে শেয়ার করে না। এটা তার এত কষ্টের একটা জায়গা, কিন্তু যখন ও দেখে বিকল্প যে না আমি অন্তত আমার একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। রাইট। কারণ আমি প্রত্যেকটা মানুষ মর্যাদা চায়, আপনি বলেন একটা রিক্সাওয়ালা বলেন আর যে লেভেলেই বলেন, প্রত্যেকটা মানুষ যে মানুষ হিসেবে মর্যাদা চায়। কিন্তু বাংলাদেশে আমাদের মতো সোসাইটিতে দেখবেন যে ছেলেটা সত্যি সত্যি বেকার, যে ছেলেটা সত্যি সত্যি অতটা চালু না, হ্যাঁ, মিথ্যে কথা বলতে জানে না ধরে নেন, হ্যাঁ, ওকে বোকা বলেই দূরে রেখে দেয়। হ্যাঁ, তুই কিছু করতে পারিস না, তোর কিছু ক্ষমতা নেই। দেখ সে হয়তো সমুদ্রের পথে চলে গেছে ইতালি, তারপরে তার রেফারেন্স দিয়ে বলবে যে দেখ ও তো ঠিকই সমুদ্রে যায় হইতেছে, কোটি কোটি টাকা বাড়িতে পাঠালো, টিনের বাড়ি দালান হয়ে গেল, তো খাওয়া কি হবে? কতজন তো আপনার সমুদ্রে মরেও যাচ্ছে, সেটা তো বলছে না। তারা 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 রীতিমতো তাদের মনে করে যে এটা ভাগ্যের লিখন। এখনো সোসাইটিতে এটা রয়েছে, কারণ একটা বড় গ্রুপ তারা মনে করছে যে যদি এভাবে মাইগ্রেন্টদের ব্রেন ওয়াশ করে আমি বা তার ফ্যামিলিকে ব্রেন ওয়াশ করে আমি নিতে পারি, বেনিফিটেড হব আমি, কারণ আমি এই মূল হচ্ছে টাকাটা পাচ্ছি। আপনি ইতালি বা লিবিয়া থেকে যারা ইতালিতে যায় আপনি দেখেছেন ওখানে 30-40 লাখ টাকা পর্যন্ত দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়, এবং তারা না খেয়ে না দিয়ে তো পরের কথা, কিভাবে তারা অনেকে টাকা দেয় যখন তাদেরকে যে বিভিন্নভাবে ভিডিও অডিও ফেলে দিয়ে বলে যে ব্ল্যাকমেল করে টাকা না পাঠালে এখন তোমার ছেলেকে মেরে ফেলবো, হয় তখন বা তোমার ভাইকে মেরে ফেলবো। ওরা যে এগুলোর সাথে কি বাংলাদেশিরাও জড়িত? লিবিয়াতে বাংলাদেশিরা সবখানে একটা চক্র কাজ করে, যেখানে তাদের উপর ভর করেই তো যায়, একদম অচেনা কারোর সাথে তোরা যায় না। রাইট। তো আপনারা এই যে বিদেশে যায়, যেতে চায় ফাইন ডিগনিটির কারণে, তো তারা তো একটু দক্ষতা অর্জন করে যেতে পারে, সেটা আমি সেই জায়গাটাই বলি যে ওই যে মোটিভেশনাল জায়গা, এখনো পর্যন্ত কিন্তু তাদের মোটিভেট করা সহজ, তোমার কিচ্ছু শিখতে হবে না। আচ্ছা, কিছু শিখতে হবে না, এটাও চক্র এইভাবে করে রাখলে ওদের সুবিধা হয়। হ্যাঁ, এটা তো গ্রাউন্ড লেভেল থেকে কাজ করে, এবং আপনার এজেন্সি প্রচুর আছে। এই গ্রাউন্ড লেভেলের এই পার্টিগুলোকে ব্যবহার কে করছে? এজেন্সির মাধ্যমে যখন মাইগ্রেন্ট ওয়ার্কাররা যাচ্ছে তখন ইনস্টিটিউশন কানেক্টেড হয়ে যাচ্ছে না আমাদের। আচ্ছা, সো এই জায়গাগুলোতে আমাদের আসলে এই সেক্টরটাকে, মানে সরকারি প্রতিষ্ঠান যারা আছে তারাও এগুলোর পার্ট। আমি তো মনে করি যে এটা বড় ধরনের সাপোর্ট ছাড়া তো এত বড় অন্যায় কেউ করতে পারে না। আমরা তো দেখি, আপনি দেখেন জাপানের কেন পারে না, ভালো মার্কেট তোর, কেন জাপানে 2 নম্বরই করতে পারে না সিস্টেম? আমাদের কাছে তো সিস্টেম এক্সাম্পল রয়েছে, কোরিয়া, জাপান, কেন সিস্টেমের বাইরে কেউ যায় না? দেখেন হংকংয়ে উমেন যেত, খুবই সিস্টেমেটিক মার্কেট ওটা, কিন্তু এই মার্কেটটা কেন পপুলার করতে পারলাম না? কারণ সিস্টেম। সৌদি আরবে করাপশনটা নাই। হ্যাঁ, মানে আপনি তো যাই করেন না কেন আপনি সিস্টেমেটিকলি করতে হবে। এখানে 6 মাস হংকংয়ের পুরো 24 আওয়ার্সের ট্রেনিং সেশন কন্ডাক্ট করে
ফুল তাতে ইকুইপড করে তাকে পরীক্ষায় কয়েক দফায় পাস করে দেন সে চলে যাচ্ছে হংকং, এবং সে হংকং গেলে স্টার্টিংয়ে তার 40,000 টাকা। আপনি বলেন এই মার্কেটটা আমরা কেন ধরে রাখতে পারিনি উমেনদের জন্য স্পেশালি, যেখানে আমার উমেন মাইগ্রেন্ট শুধু ডোমেস্টিক ওয়ার্কার, সৌদি আরবে গার্মেন্টস কিছু আছে নিশ্চয়ই, আপনি জানেন, জর্ডান, তারপরে মরিশাসে। কিন্তু দেখেন আরেকটি ইস্যু আছে এই মার্কেটটাকে একটু মোর নেগেটিভ করার ক্ষেত্রে। আর একটা জিনিস মনে হয় যে আমি একটু বলতে চাই, পজিটিভ স্টোরিগুলোকে আমরা কখনো উমেনের ব্যাপারে হাইলাইট করি না। যেমন উমেন সবচেয়ে বেশি 100% তারা হচ্ছে রেমিট করে। আচ্ছা, ফার্স্ট স্টোরি এটা। ওকে। ছেলেরা কিন্তু যারা পুরুষ তারা কিন্তু 100% রেমিটেন্স তারা করে না যেটা বেতন পায়। উইমেনরা তাদের 100% রেমিটেন্স তাদের কিন্তু দেশে রেমিট করে, কারণ তাদের যেহেতু খাওয়া দাওয়া ভেতরে এবং তাদের কোনো এক্সট্রা খরচ থাকে না। তারা মনে প্রাণে, একটা মেয়ে যখন দেশের বাইরে যায় এটা মনে রাখবেন যে এখনো পর্যন্ত বাংলাদেশের উইমেন সংসারটাকে জুড়ে থাকতে চায়। সো সংসারে যখন দেখে তার বহু ধরনের অসুবিধা, তার স্বামীকে সাপোর্ট করা প্রয়োজন, তার বাবা মাকে সাপোর্ট করা প্রয়োজন, অথবা সে এত সিঙ্গেল অবস্থা, এত ভালনারেবল যে তার আর কোনো সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা নাই, দেখবেন তারা অনেক বেশি এই ধরনের চ্যালেঞ্জগুলো নেয়। এবং অনেক সময় আছে স্বামী জানে না, ভাই পাঠিয়ে দিচ্ছে, কেন একজন উমেনকে পাঠালে সৌদি আরবে সে একটা এক্সট্রা টাকা পাচ্ছে। সো এখানে অনেকগুলো ইন্টারেস্টের জায়গা তৈরি হয়ে যায়, যে জায়গায় আমার হংকংয়ের মতো মার্কেট আমি ধরে রাখলে আমার ওই বেনিফিটটা আসবে না। সো জানেন, ইরেগুলার প্ল্যাটফর্ম মেকানিজম যত থাকবে তত হচ্ছে আপনার এই যে ইললিগাল যে এরিয়াগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যে অ্যাক্টারগুলো রয়েছে তারা বেনিফিটেড হবে। তো মাইগ্রেশন সেক্টর নিয়ে আমরা যতই বড় অনেক কিছু বলি, কারণ বছর শেষে রেমিটেন্স দিয়ে আমার চলে, দিন শেষে ওটুকু বলি, কিন্তু সিস্টেমটাকে ডেভেলপ করে একজন ওয়ার্কারের রাইটস আমি প্রোটেক্ট করে ইন্টারন্যাশনালি আমার ওয়ার্কারকে একটা পজিটিভ সিনারিও দিয়ে একজন নারী অভিবাসীর সত্যি সত্যি কন্ট্রিবিউশনকে মোর অ্যাকনোলেজ করে যদি আমি রাস্তায় বেরোই, এই সেক্টরে কোনো দুর্নীতি থাকতে পারবে না। ওকে, আপনি যদি আমাদের পজিটিভ কেস দেন আমরা সেগুলো নিয়ে লিখতে পারি, কথা বলতে পারি, অনেক আছে আপনার। আমরা একটু আলোচনা একদম শেষের দিকে আপা যদি বলি যে এই যুদ্ধটা মধ্যপ্রাচ্যে যেটা আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান সেটা চলছে, শুরুতে মনে হচ্ছিল যে আমেরিকা এটা 2-4 দিনের মধ্যে এটা শেষ করে দিবে, বাট এখন অনেকে মনে করছে যে মানে অনেক দিন যেতে পারে যুদ্ধ, ইরান যেটা দেখাচ্ছে। তো এটা যদি এরকম হয় যে আরও দীর্ঘায়িত হয়, তো আমাদের শ্রম বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? নিশ্চয়ই বড় প্রভাব পড়বে, কারণ আমাদের বড় একটা গ্রুপ দেশের বাইরে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, এমার্জেন্সি সবসময়ের জন্যই পৃথিবীতে আসতে পারে। সেই ইমার্জেন্সি যতই যুগের পর যুগ তো আর এটা চলবে না। কিন্তু সেটা তো তাহলে আমাদের ধরেন যে এখানে সরকারের তো এক ধরনের পরিকল্পনা তো এটা থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বললাম, দেখেন আমাদের ওয়েজার্নাস কল্যাণ বোর্ডে কোটি কোটি টাকা, সেটা সব মাইগ্রেন্ট ওয়ার্কারের টাকা। আচ্ছা আচ্ছা। সো ইমার্জেন্সি মিটআপের জন্য একদম লং প্ল্যান করে ফেলুক। কি ধরনের প্ল্যান করতে পারে আপনার পরামর্শ? এটা একটা কাজে এর মধ্যে ছিল, তাকে একটা হসপিটাল করার কথা ছিল, সেটাও কোন পর্যায়ে আমরা জানি না। পরে শুনেছি তাদের আবাসিক ব্যবস্থা, সেটা না। আমার কাছে মনে হচ্ছে তারা, আমরা যে বিভিন্ন ট্রেনিং এর মধ্যে নিয়ে যাই, আমরা এন্টারপ্রেনারের কথা বলি, মার্কেট ওরিয়েন্টেড কানেকশনের কথা বলি, ডায়াসপোরা টাকা নিয়ে বিজনেস ডেভেলপারের কথা বলি, তাহলে আমরা এরকম কিছু কোলাবোরেশনের যাই না কেন, যে ধরেন ওখানে সুপার শপ বড় বড় চালাচ্ছে, তাই না? ওদের যে এখনকার স্কিলগুলো রয়েছে, সেই স্কিল অনুযায়ী আমাদের দেশে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে লিঙ্কেজ করুক। প্লাস যদি ওয়েজার্নাস কল্যাণ বোর্ডের যে টাকা আছে সেটা নিয়ে কোন ফরম্যাটে গেলে ডায়াসপোরার সাথে পার্টনারশিপে মাইগ্রেন্ট ওয়ার্কারের একটা কানেকশন করে বিজনেস রান করা যায়, সেটা চিন্তা করুক। কারণ তারা যাচ্ছে কিন্তু আনস্কিল, ফেরত আসছে তো কিছু না কিছু সে জানে, তো সেটা তো আমরা ইউজ করছি না। সেই বিজনেসগুলোকে ধরেই আপনি যদি চিন্তা করেন, একজন কর্মী আরো 5 জনের কর্মসংস্থান তৈরি করতে পারে। এবং আমরা অনেক সাকসেসফুল মাইগ্রেন্টের স্টোরি নিয়ে, আমরা হয়তো জানেন কিনা জানি না, আমরা সোনার মানুষ বলে আমরা মোটামুটি 2 বছর পর পর একটা দেই, সম্মাননা দেই মাইগ্রেন্ট ওয়ার্কারে।
তো আমরা দেখেছি যে মাইগ্রেন্ট ওয়ার্কারে এখানে এসেও কিভাবে বড় বিজনেসম্যান হয়ে ওঠে এবং তারা কিভাবে অন্যদের কর্মসংস্থান তৈরি করে। তাহলে সেগুলো তো এক্সাম্পল, এগুলোকে আমরা ফলো করি না কেন? এগুলোকে ফলো করি না কেন? হাজার হাজার অ্যাপ্লিকেশন আমার কাছে, এবং আমরা যখন ভিজিট করেছি তারা বড় বড় হসপিটাল দিয়েছে, গার্মেন্টস দিয়েছে, সামান্য এই মাইগ্রেন্ট ওয়ার্কাররা। তাহলে আমরা যদি বলি যেসব মুক্ত আমাদের ছড়িয়ে আছে সেগুলোকে একটু কালেক্ট করাটা জরুরি। এবং মাইগ্রেন্ট ওয়ার্কারে দূরে গেলেই লাভ, ব্যাপারটা তা না তো। যারা পড়ে আছে কাজ ছাড়া, তারা আমাদের জন্য অনেক বড় লস, কারণ তারা আমাদের কিছু প্রতিষ্ঠানের টাকার ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু তাদের জীবনটা কিন্তু আসলে গুছিয়ে নাই। সো মাইগ্রেশন সেক্টরের একটা প্রথম ম্যান্ডেটই তো আমার ওয়ার্কারদের আমার সঠিক মর্যাদার জায়গায় নিয়ে নেওয়া। যে কোনো ধরেন আমাদের মার্কেট অফ হয়ে গেল মালয়েশিয়া, নেপাল কি করে এত বড় মার্কেট পেয়ে যায়? নেপাল জাপানেও কিন্তু অনেক ভালো করছে, আমরা করতে পারছি না। বিকজ অফ তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের বিহেভিয়ার ইজ খুব গুরুত্বপূর্ণ। ওখানে আপনি যে সিস্টেম ইনস্টিটিউশনসের কথা বলছেন, নেপাল সেরকম নাকি করেছে। এখানে বাংলাদেশের মতো এভাবে প্রতারণা হয় না, বেশি টাকা নেয় না। শ্রীলঙ্কা আপনি হবে না, কারণ ওরা ধরে নিলাম ওদের সংখ্যা কম, কিন্তু আমরা সংখ্যা দিয়ে কেন মাইগ্রেশন সেক্টরটাকে বিচার করছি? এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের এখানে সংখ্যাটা দেখানোটা যেন একটা বড় ধরনের, তাহলে এই সংখ্যাটা তো আসলে টাকায় রূপান্তর করলে ওটা তো আসলে সংখ্যা অনুযায়ী সঠিক নয়। রাইট। সো মেরিনা সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যুদ্ধ পরিস্থিতিতে আসলে কি হতে পারে মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশিদের জন্য যে শ্রম বাজার, তো সেগুলোতে আসলে অনেক প্রভাব পড়তে পারে। লোকজন কিন্তু কাজ হারাতে পারে, বা নতুন যারা যাবে বা যাদের যাওয়ার কথা পাইপলাইনে, সব কিছুই কিন্তু আসলে একটা ঝুঁকির মধ্যে, অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এবং যেটা আমরা আলোচনা থেকে জানতে পারলাম যে আসলে আমাদের দেশের যে এই যে মাইগ্রেশন সেক্টর নিয়ে যে এক ধরনের বড় ইররেগুলারিটিস, একটা সিন্ডিকেট চেইন কাজ করে, তো এগুলো আসলে এগুলো ভাঙা দরকার। এখানে আপনার এথিক্যাল প্র্যাকটিস, করাপশনটা থাকবে না, এবং লোকজনের যে টাকায় আসলে রিয়েল খরচ সেটা যেন হয়, সেটা যেন 4, 5, 10 গুণ বেশি না হয়, যেটা বাংলাদেশে হচ্ছে বছরের পর বছর, দশকের পর দশক। তো বাংলাদেশে কিন্তু আসলে পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমাদের প্রতিবেশী সব দেশেই কিন্তু, যেটা মেরিনা সুলতানা বললেন যে নেপালে হয় না, শ্রীলঙ্কাতে হয় না, তো তারা কিন্তু অনেক ভালো করছে, এবং তারা প্রচুর রেমিটেন্সও পাঠাচ্ছে, তারা অনেকে স্কিলটা অ্যাচিভ করার পরে যাচ্ছে। তো বাংলাদেশে আসলে এগুলো কিছুই হচ্ছে না। তো এর মোদ্দা কথা আসলে দুর্নীতি এবং যে একটা করাপ্ট সিস্টেম আমাদের সব জায়গাতে, তো সেগুলো আসলে ব্রেক করা দরকার। তাহলে কিন্তু আসলে আমাদের ওই সেক্টরটা, আমাদের অনেক ম্যান পাওয়ার, অনেক বেশি সারপ্লাস ম্যান পাওয়ার, তারা আসলে ভালো করতে পারবে, ভালো আয় করতে পারবে, এবং অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারবে। দর্শক, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।